আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তালি। 15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এটিকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে বলে মনে করেন তিনি। আর অর্থনীতি বিশ্লেষক আব্দুর রহিম হারমাসি বলেছেন, এই সিদ্ধান্তেই তৈরি পোশাক খাতে অস্থিরতা কাটবে। আরও জানাচ্ছেন মাহিন আরাফাত। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 2 এপ্রিল এই ঘোষণা দেন তিনি। অনেক আলোচনা সমালোচনা আর বাংলাদেশের কূটনৈতিক চেষ্টার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটি। 15% কমিয়ে বাংলাদেশি পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। অর্থনীতি বিশ্লেষক আব্দুর রহিম হারমাসি জানান, প্রতিযোগিতামূলক বাজারে এই শুল্ক নীতি বাংলাদেশকে বাড়তি সুযোগ দিবে। তৈরি পোশাক শিল্পে যে লাখ লাখ শ্রমিক কাজ করে, অর্থাৎ 40 লাখ শ্রমিকের মতো কাজ করে, তারা যে সংকটের মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল, সেই আশঙ্কা থেকে অনেকটাই রেহাই পাওয়া গেল। ওভারঅল আমাদের অর্থনীতিতে যে সংকট চলছে, এই সিদ্ধান্তের ফলে সেই সংকট কেটে যাবে। আর এমন শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে বলে মন্তব্য তার। মাহিন আরাফাত, আরটিভি, ঢাকা। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই আহতরা। গতকাল থেকে শুরু করে এখানে অবস্থান করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন তারা। অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে শাহবাগ প্রধান সড়কে। এতে ভোগান্তিতে পড়েছে জরুরি কাজে বের হওয়া মানুষ। দেশের মানুষকে ভোগান্তিতে না ফেলে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান নগরবাসীর। তারা আমাদের সাথে বেইমানি করছে, বেইমানি। হ্যাঁ, মাহফুজ আর আসিফ, আমরা সচিবালয়ে যাওয়ার পরে ওরা আমাদের সাথে কথাই বলে না। এক হচ্ছে জুলাই সনদ, 2 জুলাই ঘোষণাপত্র। এটা আমাদের সাংবিধানিকভাবে অধিকার দিতে হবে। এই মুহূর্তে রাজধানী শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আন্দোলনকারীরা কি বলছেন এবং আন্দোলনের ফলে ভোগান্তিতে পড়া পথচারী সহ যানবাহনে যারা চলাচল করছেন তাদের প্রতিক্রিয়া কি? তানি, আসলে যারা আন্দোলন করছেন মূলত তাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, এই দুটি দাবিকে সামনে রেখে গতকাল থেকে তারা আন্দোলন করছে। প্রায় 24 ঘন্টার মতো তারা এখানে অবস্থান করছেন এবং গত রাতেও কিন্তু তারা এখানে ছিলেন। সকাল 6টার পর থেকে আবার তারা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া শুরু করে এবং এই যে দেখছেন যে শাহবাগে বসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে ছাত্র যে উপদেষ্টা রয়েছেন তারাও আসলে তাদের কোনো ধরনের দাবি দেওয়ার সঙ্গে একমত বা তাদের সঙ্গে এসে দেখা করা, কথা বলে এই ধরনের কোনো কিছুই করছে না। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করতে চান এবং এই যে শাহবাগে আন্দোলন করার ফলে কিন্তু শাহবাগের যে চারপাশের রাস্তাগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে এখানে যেহেতু হাসপাতাল রয়েছে, এই হাসপাতালগামী মানুষজন বলছেন যে আসলে এইভাবে রাস্তা বন্ধ করে কোনো আন্দোলন বা দাবি দেওয়া না করে যদি সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, এছাড়াও বড় বিভিন্ন মাঠ রয়েছে, বা রাস্তায় করলেও রাস্তার পাশে দাঁড়িয়ে যেন তারা আন্দোলন করে, এই কথা কিন্তু তারা বলছেন। যে সব মিলিয়ে বলা চলে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, তারপরে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত না তারা এই যে দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং গতকাল থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত তারা এখানেই অবস্থান করছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আন্দোলনের সর্বশেষ স্থানে। ধন্যবাদ আপনাকে। জুলাইয়ের চলমান আন্দোলন আগস্টে গিয়ে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র। 1 আগস্ট রাজপথে নামে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। তীব্র প্রতিবাদের মুখে ডিবি কার্যালয়ে অনশনে থাকা 6 সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি পুলিশ।
জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। দেশব্যাপী অব্যাহত থাকে হামলা, সংঘাত ও গ্রেফতার। আন্দোলনের সেই দিনগুলোর কথা তুলে ধরছেন নাজমুল হুদা। ক্যালেন্ডারের পাতায় অগ্নিগর্ভ জুলাই মাসের সমাপ্তি, আসে 1 আগস্ট 2024। কিন্তু জুলাই দীর্ঘ হতে থাকে। ছাত্র জনতা দিনটিকে গণনা করতে শুরু করে 32 জুলাই হিসাবে। শুরু হয় রক্তক্ষয়ী লাল জুলাই। দীর্ঘ 1 মাস পর নানান বাঁকে মোড় নিতে থাকা আন্দোলন এদিন থেকেই ফের দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অনলাইন অফলাইনে পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি। এর মাধ্যমে স্মৃতিচারণ করা হয় আন্দোলনে হতাহত বন্ধু, সহযোগী ও পরিবার পরিজনদের। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দুপুরের পর আন্দোলনে নেতৃত্ব দেয়া 6 সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে সারা দেশে আটক সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে। যাদেরকে আটক রাখা হয়েছে, তাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সেদিন রাজপথে নামে শিক্ষক, আইনজীবী ও শিল্পীরা। যে রক্ত বয়েছে, এই লাশ আর রক্ত আমরা ভুলবো না। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। ওই দিন জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন, সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। রাজনৈতিক দল নিষিদ্ধের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। তীব্র সমালোচনা করে অন্য রাজনৈতিক দলগুলো। সারা দেশে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের 9 দফা দাবিতে পরদিন প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। নাজমুল হুদা, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে 50 লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে ওয়ারি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। ওই ঘটনায় এ নিয়ে মোট 6 জন গ্রেফতার হলো। এর আগে রাজধানীর গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের কাছে আটক হয় এই চক্রের 5 জন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গেল রাত থেকে বৃষ্টি হচ্ছে। দেশের বেশ কিছু অঞ্চলে দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকতে পারে। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, বৃষ্টি স্নাত রাজধানীর চিত্র কেমন দেখছেন? এবং আমরা জানি যে একটু ভারী বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এখন পর্যন্ত জলাবদ্ধতার কোনো খবর পেয়েছেন কিনা? নগরবাসীরা ভোগান্তিতে পড়েছেন কিনা? তানি, সমুদ্রে মৌসুমী বায়ুর চাপে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং গত বুধবার থেকে টানা যে বৃষ্টি সেটি কিন্তু চলমান রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলমান রয়েছে। এছাড়া কিন্তু রাজধানীতে গত রাত থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। এছাড়া কিন্তু আজকে শুক্রবারের দিন হয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানুষের যে চাপ সেটি কিন্তু রাস্তায় দেখা যায় নাই। তবে ছুটির দিন হওয়াতে কিছুটা প্রভাব কম রয়েছে। তবে বিভিন্ন অঞ্চলের ড্রেনেজ ব্যবস্থায় কিন্তু আমরা ভরে যেতে দেখেছি। এছাড়াও
এছাড়াও কিন্তু হচ্ছে বিকেলে অফিসগামী মানুষের চাপ না থাকার জন্য কিন্তু আজকে কিছুটা ভোগান্তির থেকে রেহাই পেয়েছে রাজধানীবাসী। এছাড়াও কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু 1 নম্বর সতর্কতার সংকেত বলা হয়েছে। এছাড়াও কিন্তু আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আজকে বিকাল নাগাদ কিন্তু ঝড়ো থেকে ভারী বর্ষণ হতে পারে রাজধানী সহ দেশের 3টি বিভাগে। তো এই ছিল রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আমার কাছে সর্বশেষ স্থানী। ধন্যবাদ আপনাকে। নগরবাসী সহায়তা ছাড়া মশক নিধন ও পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব নয় বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সাইকেল র্যালির উদ্বোধনে কথা বলেন তিনি। এ সময় সাইকেল র্যালিতে ডেঙ্গু নির্মূলে নগরবাসীকে সচেতন করা হয়। র্যালিতে অংশ নেয়া সাইক্লিস্টরা বলেন, জুলাইকে ধারণ করে এমন আয়োজন যেন অব্যাহত থাকে। র্যালিটি রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে নগর ভবনে গিয়ে শেষ হয়, যেখানে 190 জন অংশ নেন। আগামী প্রজন্মের জন্য আমাদের এই ঢাকাকে বাসযোগ্য করতে চাই, তাহলে এই ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আপনারা জানেন, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। নারী ও শিশু সহ অন্তত 10 জন আহত হয়েছে। সকালে মুন্সিগঞ্জ, শ্রীনগর ও লৌহজং উপজেলায় এই দুর্ঘটনা দুটি ঘটে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর 6টার দিকে শ্রীনগর থানার কামারখোলা ব্রিজের ঢালে। ময়মনসিংহ থেকে ফরিদপুরের আটরশিগামী একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দাঁড়িয়েছিল। এ সময় পেছন দিক থেকে একটি বস্তা বোঝাই ট্রাক এসে বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল কুদ্দুস চান মিয়া নামের এক যাত্রী নিহত হন আর আহত হন 5 জন। একই দিন সকাল 8:30টার দিকে লৌহজং উপজেলার দোগাছি এলাকার ওজন স্টেশনের সামনে আরও একটি দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে বাসের অন্তত 5 জন যাত্রী আহত হন। ভরা মৌসুমেও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা কেজি দরে। দেশি মাছের এমন ঊর্ধ্বমুখী দামে ক্ষুব্ধ ক্রেতারা। শুধু মাছই নয়, তুচ্ছ অজুহাতে বেড়েছে বরবটি, করলা সহ বেশ কয়েকটি সবজির দামও। দেশি ডাল একদিনের ব্যবধানে কেজিতে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 148 টাকায়। তবে কমেছে জিরার দাম। অন্যান্য মশলার দাম রয়েছে স্থিতিশীল। এদিকে স্বস্তি ফিরতে শুরু করেছে কাঁচামরিচে। বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকায়। গেল সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগির দাম কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 160 টাকায়। সোনালিকা ও পাকিস্তানি মুরগি 320 টাকা আর দেশি মুরগির কেজি 550 টাকা। বড় মৌসুম মাছ নাই, নদীতে মাছ নাই, এই জন্য মাছের দাম বেশি। দাম আবার যদি আমদানি বেশি হয়, মাছের দাম কমে যাবো। সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত, এই মাছের দাম কমানোর জন্য যদি কোনো ব্যবস্থা থাকে সেটা করা উচিত। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার ভূমিকম্পের প্রভাবে বিশ্বের একাধিক দেশে জারি রয়েছে সুনামি সতর্কতা। এর মধ্যে সুনামি আতঙ্কে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে স্থগিত করা হয়েছে সকল ধরনের সামুদ্রিক কার্যক্রম। অন্যদিকে পেরু ও চিলিতেও সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিচ্ছে দেশ দুটির প্রশাসন। এছাড়াও সুনামি সতর্কতার আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই, আলাস্কা সহ কয়েকটি অঙ্গরাজ্য। এশিয়ান দেশ জাপানেও আছড়ে পড়ছে সুনামির ঢেউ। তবে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করায় দেশটিতে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। সিরিজে টানা 2 জয় পেলেও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দেখায় 5 উইকেটে হারে টাইগার যুবারা। তাতে 3 ম্যাচ শেষে আজিজুল হাকিমদের সংগ্রহ 4 পয়েন্ট। আজ বাংলাদেশ জয় পেলেই স্বাগতিক জিম্বাবুয়ের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হবে। এদিকে 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ফাইনালে 1 পা দিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা।
মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।